হ্যালো শিক্ষার্থী, আজকে আমরা সমাধান করব বরিশাল 2021 সালের বহু নির্বাচনী। বিক্রয় খতিয়ানের জেরকে কি বলে? বিক্রয় খতিয়ানের জেরকে প্রাপ্য হিসাব বলে। অনসি হিসাব একটি অস্থায়ী সাময়িক বা গড়মিল হিসাব। অনসি হিসাব একটি অস্থায়ী সাময়িক বা গড়মিল হিসাব। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। জনাব সালাম এর হিসাব বইতে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে। নগদে পণ্য ক্রয় 15,000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়নি। ধারে বিক্রয় 7,000 টাকা হিসাবের বইতে লেখা লিপিবদ্ধ হয়নি। ভুলগুলো উদ্ঘাটনের পূর্বে রেওয়া মিল প্রস্তুত করা হলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত, অর্থাৎ গড় মিল কত টাকা হবে। এখানে অনিশ্চিত হিসাবের পরিমাণ হবে 15,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কেন 15,000 টাকা হবে? দেখো, এখানে বলা হয়েছে নগদে ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়নি। আচ্ছা, নগদে ক্রয় জাবেদা লেখা, আমরা জানি জাবেদা থেকে খতিয়ান হিসাবের উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিল তৈরি করা হয়। তাহলে নগদানের আমরা যদি নগদে ক্রয় করে জাবেদাটা কী হবে? ক্রয় হিসাব ডেবিট, তাই না? নগদান হিসাব কী হবে? ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট কত টাকা হবে? ক্রয় ডেবিটে 15,000 টাকা, নগদে ক্রেডিটে কত? 15,000 টাকা। আচ্ছা, এখানে কি বলা আছে? ক্রয় হিসাবে লেখা হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এই জাবেদা থেকে ক্ষতি হবে, একটা ক্রয়ের ক্ষতিহান হবে, একটা নগদানের ক্ষতিহান হবে। এখানে বলা হচ্ছে ক্রয়ের ক্রয় হিসাবে লেখা হয়নি। তার মানে এইটা খতিয়ানে পোস্টিং হয়নি, এটা হয়েছে, তাই না? তার মানে এখানে এইটা ভুল। তার মানে এখানে রেওয়া মিলের ডেবিট দিকে আমাদের 15,000 টাকা কম হবে। এখন এটা ভুলের কারণে রেওয়া মিল মিলে যাবে। কারণ হচ্ছে ধারে বিক্রয় 7,000 টাকা হিসাবের বইতে লিপিবদ্ধ হয় না। আচ্ছা, হিসাবের বই কি? ধারে বিক্রয় জাবেদারা দেখি। ধারে বিক্রয় জাবেদারা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, তাই না? প্রাপ্য হিসাব ডেবিট 7,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 7,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে হিসাবের বইতে লেখা। এখানে কয়টা হিসাব? দুইটা হিসাব, একটা হচ্ছে প্রাপ্য হিসাব, একটা হচ্ছে বিক্রয় হিসাব। হিসাবের বইতে লেখা হয়নি মানে বোঝা যাচ্ছে যে প্রাপ্য হিসাবে লেখা হয়নি, বিক্রয় হিসাবেও লেখা হয়নি। অর্থাৎ ডেবিট দিকেও 7,000 কম, ক্রেডিট দিকেও 7,000 কম। তার মানে এটা হচ্ছে বাদ পড়ার ভুল। তাহলে ডেবিট দিকেও যদি 7,000 কম লিখি, ক্রেডিট দিকেও যদি 7,000 কম লিখি, তাহলে কিন্তু রেওয়া মিলটি মিলে যাবে। তাহলে রেওয়া মিল মিলবে না শুধুমাত্র ক্রয় হিসাবে যেটা লেখা হয়নি। তার মানে হচ্ছে ক্রয় হিসাবে লেখা হয়নি মানে কি? এটা ক্রয় হিসাবে লেখা হয়নি কিন্তু নগদান হিসাবে লেখা হয়েছে। তাহলে এখানে ডেবিট দিকে 15,000 টাকা কম হবে। তাহলে এখানে গড় মিলের পরিমাণ হবে 15,000 টাকা। ধারে বিক্রয়ের সংশোধনী জাবেদা কি হবে? ধারে বিক্রয় করলে জাবেদারে কি হবে? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় একটি বিপরীত সম্পদ, প্রতিসম্পদ বা এটিকে কন্ট্রা সম্পদ বলা হবে। একটি মেশিনের ক্রয় মূল্য 50,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 4 বছর। 4 বছর পর ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা হবে। ক্রমহ্রাসমান জের পদ্ধতি থেকে বার্ষিক অবচয়ের হার কত হবে? আমরা জানি ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয় হার বের করার সূত্র হচ্ছে 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2। আয়ুষ্কাল কত? 4। তাহলে 100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের? এই যে 100 ভাগ 4 গুণন 2, তাহলে কত হচ্ছে? 50। তাহলে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার হচ্ছে 50%। কীভাবে বের করলাম? এই যে 100 ভাগ 4 গুণন 2। অবচয় হলো একটি সম্পত্তির মূল্যের বন্টন প্রক্রিয়া, অনগদ লেনদেন। তাহলে আমরা বলতে পারি অবচয় হচ্ছে একটি সম্পত্তির মূল্যের বন্টন প্রক্রিয়া, ব্যয় বন্টন প্রক্রিয়া, এবং এটি একটি অনগদ লেনদেন। উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। কি? রারি লিমিটেড 1 লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করে, পরিবহন খরচ 5,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 15,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হিসাব সংরক্ষণ করে, অবচয়ের হার 10%। সম্পদের অর্জন মূল্য কত? আমরা জানি একটা সম্পদ ক্রয় থেকে শুরু করে ব্যবহার উপযোগী যত খরচ হবে সেটাকে বলা হয় সম্পদের অর্জন মূল্য, ক্রয় মূল্য বা মোট মূল্য বলা হয়। তাহলে আমরা সম্পদ ক্রয় করছি 1 লক্ষ টাকা দিয়ে, আনুষঙ্গিক খরচ হচ্ছে পরিবহন 5,000 এবং সংস্থান ব্যয় 15,000। তাহলে 1,05,000 আর 15,000 যোগ করলে হচ্ছে কত? 1,20,000। তাহলে আমরা এই 1,20,000কে বলতে পারি সম্পদের অর্জন মূল্য, ক্রয় মূল্য বা মোট মূল্য। দ্বিতীয় বছর অবচয়ের পরিমাণ কত হবে? এখানে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অবচয় বের করতে হবে, কারণ এখানে সরলরৈখিক বলা আছে, তাই না? তা সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয় বের করার নিয়ম হচ্ছে কি? সম্পদের অর্জন মূল্য থেকে ভগ্নাবশের মূল্য যদি থাকে আমরা বাদ দিয়ে অবচয় বের করব। তাহলে প্রথম বছর অবচয় যা হবে দ্বিতীয় বছর অবচয় কিন্তু তাই হবে। সরলরৈখিকে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে দ্বিতীয় বছর অবচয় পরিমাণ কমে আসবে। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় বছর অবচয় কত বের করবো? আমরা 1,20,000 এর থেকে আমরা এই যে 1 লক্ষ হচ্ছে আমাদের সম্পদের মূল্য, অর্জন মূল্য হচ্ছে 1,20,000, এর থেকে আমরা ভগ্নাংশের মূল্য বাদ দিব, আমাদের ভগ্নাংশের মূল্য নাই, তাহলে 10%। তাহলে কত হচ্ছে আমাদের? 12,000 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রথম বছর অবচয় 12,000 হবে, দ্বিতীয় বা তৃতীয় বছর অবচয়ও 12,000ই হবে। বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা, মুনাফার হার ব্যয়ের ওপর 25% হলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 40,000 টাকা, এখন মুনাফা কিন্তু দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে 25%, এটা ব্যয়ের ওপর। কার উপর দেওয়া আছে? ওই যে মুনাফার হার ব্যয়ের ওপরে যে বলা আছে, মুনাফার হার
ব্যয়ের উপর 25%। তাহলে ব্যয় কত? ব্যয় হচ্ছে 40,000। এই বিক্রিত পণ্যের ব্যয়টাই ব্যয়। তাহলে তাহলে ব্যয়ের উপর 25% কত হচ্ছে আমাদের? 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে ব্যয়, আর এটা 10%টা 25% কি মুনাফা। তাহলে 25% সমান কত? 10,000। 10,000 হচ্ছে মুনাফা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 50,000। কেন বিক্রয় মূল্য আমরা 50,000 কীভাবে বের করলাম? আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? হিসাব তথ্য অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপক, কর কর্তৃপক্ষ, পাওনাদার এবং বিনিয়োগ করে, এরা হচ্ছে হিসাব বিজ্ঞানের বহিস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে ব্যবস্থাপক। নিচে কোনটি চলতি দায়? অগ্রিম আয়, বন্ধকি ঋণ, মূলধন এবং অগ্রিম খরচ। এই অগ্রিম আয় হচ্ছে নিচের কোনটি চলতি দায়? তাহলে অগ্রিম আয় হচ্ছে চলতি দায়। অগ্রিম আয় চলতি দায়। বন্ধক ঋণ এটি দীর্ঘমেয়াদী দায়। মূলধন মালিকানা সত্ত্ব। অগ্রিম খরচ ব্যয়ের অগ্রিম, এটি কিন্তু চলতি সম্পদ। জনতা ট্রেডার্স এর 2020 সালের রেওয়া মিলে প্রদর্শিত মজুরি খরচের পরিমাণ 18,000 টাকা, কিন্তু সমন্বয়ে বকেয়া মজুরির পরিমাণ দেওয়া আছে 4,000 টাকা এবং সংস্থাপন মজুরি 2,000 টাকা মজুরি খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে উল্লেখ করা হয়েছে। 2020 সালে প্রতিষ্ঠানটির প্রকৃত মজুরি খরচের পরিমাণ কত? তাহলে এখানে আমরা দেখি আমাদের মজুরি আছে হচ্ছে 18,000 টাকা। আচ্ছা, এটা রেওয়া মিলে দেওয়া আছে 18,000 টাকা। বকেয়া মজুরি আছে কত? 4,000 টাকা। তাহলে মজুরির সাথে বকেয়া মজুরি কী হবে? যোগ হবে। এবং এখানে বলা আছে সংস্থাপন মজুরি 2,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা জানি সংস্থাপনের যে খরচটা আছে বা সংস্থাপনের যে মজুরি, এটা কিন্তু মজুরির সাথে যোগ হবে না। এটা মূলত সম্পদ, স্থায়ী সম্পদ, অর্থাৎ যে সম্পদকে আমরা সংস্থাপন করতে ব্যয় হয়েছে তার সাথে যোগ হবে। এটা আমরা তার সাথে যোগ না করে মজুরির সাথে অন্তর্ভুক্ত করে আসি। তাহলে এটা মজুরি থেকে কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে সেটির পরিমাণ কত? 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকাটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। 22 আর 2,000 বাদ দিলে 20,000 টাকা। তাহলে প্রকৃত মজুরি পরিমাণ 20,000 টাকা। চলতি সম্পদের উদাহরণ হলো প্রাপ্য হিসাবে, এটি চলতি সম্পদ। প্রাপ্য হিসাব অর্থাৎ ধারে বিক্রয় করলে যে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয়, প্রাপ্য নোট এটিও ধারে বিক্রয় করলে সৃষ্টি হয়। এটা হচ্ছে অলিখিত প্রতিশ্রুতি, এটা হচ্ছে লিখিত প্রতিশ্রুতি। প্রাপ্য আয় এটা হচ্ছে আয়ের বকেয়া, বা এটাকে বলা যাইতে পারে প্রাপ্য আয়, বকেয়া আয় বা অনাদি আয়, এটিও চলতি সম্পদ। উদ্দীপকটি পড়ো এবং 15 ও 16 নং প্রশ্নের উত্তর দাও। সাফাত লিমিটেড এর 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিলে প্রদর্শিত বিজ্ঞাপন খরচের পরিমাণ হচ্ছে 90,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা ছিল, যা হিসাবভুক্ত হয়নি। বিজ্ঞাপন খরচ 4টি আর্থিক বছরের মধ্যে অবলোপন করতে হবে। বিনামূল্যে পণ্য বিতরণ ফলে কি হবে? আচ্ছা, বিনামূল্যে যদি আমরা পণ্য বিতরণ করি তাহলে আমাদের ক্রয় হ্রাস পাবে এবং বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে। ক্রয় হ্রাস এবং বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে। এখন কীভাবে হয় সেটা আমরা একটু দেখি। পণ্য বিতরণ করলে যাবে দ্বারা কী হয়? পণ্য যদি আমরা বিতরণ করি, এই পণ্য বিতরণটাকে কী বলে? এই পণ্য বিতরণটাকে কিন্তু বিজ্ঞাপন বলে। তাহলে যাবে দ্বারা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট। বিজ্ঞাপন ডেবিট, ক্রয় ক্রেডিট। কেন ক্রয় ক্রেডিট হবে? কারণ আমরা পণ্য বিতরণ করছি, আমরা বিক্রয় উদ্দেশ্যে যে পণ্য ক্রয় করছিলাম সেটাকে বিক্রয় না করে তার কিছু অংশ আমরা বিতরণ করছি। তাহলে এটা কিন্তু ব্যয়। বিজ্ঞাপন কি? ব্যয়। তাহলে পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন ব্যয় বাড়ে, আর এটাও কিন্তু ব্যয়। আমরা জানি ব্যয়, এটা ডেবিট, এটা ক্রেডিট। ব্যয় যদি ডেবিট হয় তাহলে ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় যদি ক্রেডিট হয় তাহলে ব্যয় হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি পণ্য বিতরণের কারণে কি হয়েছে? বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পেয়েছে, ক্রয় ব্যয় হ্রাস পেয়েছে। তাহলে এখানে বিজ্ঞাপন, তাহলে বিনামূল্যে পণ্য বিতরণের ফলে কী হবে? ক্রয় বৃদ্ধি পাবে এবং বিজ্ঞাপন খরচ ক্রয় হ্রাস পাবে এবং বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে। সাফাত লিমিটেড এর 2020 সালের আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাতে হবে? আচ্ছা, এখানে তাদের বিজ্ঞাপন বাবদ টোটাল ব্যয় কত? বিজ্ঞাপন খরচ হচ্ছে 90,000 টাকা। এটা দেওয়া হয়তো আমরা নগদ অর্থ দ্বারা এই বিজ্ঞাপন খরচ পরিশোধ করছি, এবং এখানে পণ্য বিতরণ হচ্ছে কিন্তু আমাদের 10,000। তাহলে আবার মোট বিজ্ঞাপন কিন্তু আমাদের 1,00,000 টাকা, এবং এটি কিন্তু 4টি আর্থিক বছরের জন্য, অর্থাৎ এই ব্যয়টি করা হয়েছে 4 বছরের জন্য। প্রশ্নটি ছিল বিলম্বিত বিজ্ঞাপন কত? তাহলে এখানে বিলম্বিত বিজ্ঞাপন কত? 4 বছরের জন্য। তাহলে এখানে আমাদের বিলম্বিত কত হবে? বিলম্বিত হবে 4-এর 3 অংশ। 4-এর 3 অংশ কত হচ্ছে আমাদের? 75,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে এই যে বিজ্ঞাপন 4 বছর, এই 4 বছরকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি 3 আর 1 4। এই 1 বছরটার অবলোপন, এটা চলতি বছরের ব্যয়, আর পরবর্তী যে 3 বছর থাকবে সেটি হচ্ছে আমাদের বিলম্বিত। পরবর্তী বছরের ব্যয়টাকে বিলম্বিত বলা হয়। এখানে বলা ছিল বিলম্বিত বিজ্ঞাপন কত? তাহলে 1,00,000 টাকাকে আমরা 4 দিয়ে কেন ভাগ করছি? 4 বছরের জন্য। তাহলে বিলম্বিত কত? 1 বছর ব্যতীত 4 বছর অবশিষ্ট যে বছরগুলো থাকবে সেগুলি হচ্ছে বিলম্বিত। তাই 4 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। তাহলে বিলম্বিত হচ্ছে কত আমাদের? 75,000 টাকা।
নিচের কোন হিসাব ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? আমরা জানি আমাদের ডেবিট উদ্বৃত্ত হচ্ছে ব্যয় এবং সম্পদ। ব্যয় এবং সম্পদ হচ্ছে আমাদের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এখানে সম্পদ ডেবিট, দায় কিন্তু ক্রেডিট। দায় ক্রেডিট, আয়ও ক্রেডিট, এটা ক্রেডিট। সম্পদ ডেবিট, আয় ক্রেডিট। তাহলে ডেবিট, ব্যয়ও ডেবিট, সম্পদও ডেবিট, তাহলে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। মালিকের ব্যক্তিগত তহবিল হতে কর্মচারীদের বেতন প্রদান লেনদেনের জাবেদা কী হবে? কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে, তাহলে বেতন ডেবিট। এখন এই অর্থটা নগদ কারবার থেকে না দিয়ে মালিক ব্যক্তিগতভাবে দিয়েছে। আমরা জানি মালিক কারবারকে যদি কোনো সুবিধা দেয় তাকে মূলধন বলে, তাহলে আমরা বলতে পারি বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মালিক যদি ব্যক্তিগতভাবে বেতন দেয় তাহলে জাবেদা হবে বেতন ডেবিট, মূলধন ক্রেডিট। সুনাম ও ট্রেডমার্ক কোন ধরনের সম্পদ? সুনাম এবং ট্রেডমার্ক হচ্ছে অদৃশ্যমান এবং এটি স্থায়ী সম্পদ। অদৃশ্যমান এবং এটি স্থায়ী সম্পদ। উদ্দীপকটি পড়ো এবং 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। শামীম ট্রেডার্স এর 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে প্রস্তুতকৃত হিসাব বই হতে নিম্নোক্ত তথ্যগুলি পাওয়া যায়। ক্রয় 50,000, জাহাজ ভাড়া 6,000, আমদানি শুল্ক 10,000, বিক্রয় 1 লক্ষ টাকা, বই ফেরত মানে ক্রয় ফেরত 3,000 টাকা, সমাপনী মজুত পণ্য 15,000 টাকা। প্রশ্নটি ছিল নিট ক্রয়ের পরিমাণ কত? তাহলে আমরা জানি নিট ক্রয় আমরা কীভাবে বের করবো? নিট ক্রয় আমরা বের করবো হচ্ছে এই যে ক্রয় হচ্ছে কত আমাদের? ক্রয় হচ্ছে 50,000 টাকা এবং ক্রয় থেকে যদি আমরা বই ফেরত যদি আমরা বাদ দিই 3,000 টাকা, তাহলে আমাদের বই ফেরত মানে ক্রয় ফেরত। তাহলে নিট ক্রয় হচ্ছে 50 থেকে 3,000 বাদ দিলে 47,000 টাকা। এই যে ক্রয় হচ্ছে তাহলে 50,000 টাকা আর বাদ দিতে হবে কিন্তু বই ফেরত। বই ফেরত কত? 3,000। তাহলে এখানে নিট ক্রয়ের পরিমাণ হচ্ছে 47,000 টাকা। তাহলে নিট ক্রয় হচ্ছে 47,000 টাকা। মোট মুনাফার পরিমাণ কত? আচ্ছা, মোট মুনাফা আমরা কীভাবে বের করবো? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের মোট মুনাফা আসবে। আচ্ছা, বিক্রয় কত দেওয়া আছে এখানে একটু দেখি আমরা। আমাদের বিক্রয় দেওয়া আছে হচ্ছে, আমাদের বিক্রয় পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কীভাবে বের করবো? বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ সমাপনী বিয়োগ। এখানে কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য নাই। তাহলে এখানে নিট ক্রয় কত? নিট ক্রয় হচ্ছে 47,000 আমরা বের করছি। কীভাবে? 50,000 ছিল আমাদের ক্রয়, তার থেকে ফেরত বাদ 3,000, তাহলে এই দুটো বাদ দিলে আমরা নিট ক্রয় পাবো। এবং প্রত্যক্ষ খরচ হচ্ছে আমদানি শুল্ক আছে 10,000, হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর কি প্রত্যক্ষ খরচ? জাহাজ ভাড়া আছে, এটাও কিন্তু প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? এবং এখান থেকে আমরা কী বাদ দেবো? আমরা সমাপনী হচ্ছে আমাদের কত? 15,000। তাহলে আমরা কী পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের 47,000 টাকা, 47,000, আর এটা হচ্ছে 6,000, 47,000, 53,000, 63,000। 63,000 থেকে যদি আমরা 15,000 বাদ দিই তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে কিন্তু 48,000 টাকা। এই 48,000 টাকার পণ্যটা আমরা বিক্রি করছি 1 লক্ষ টাকায়। আমরা জানি মোট লাভ বের করার সূত্র হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রয় কত? 1 লক্ষ। বিক্রিত পণ্যের ব্যয় কত? 48,000। অর্থাৎ আমরা বলতে পারি 48,000 টাকার পণ্যটা আমরা 1 লক্ষ টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের লাভ হয়েছে 52,000 টাকা। আমাদের লাভের পরিমাণ 52,000 টাকা। কীভাবে আমরা বের করলাম? আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করবো। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য উদ্দীপকে ছিল না, নিট ক্রয়। তার সাথে এই প্রত্যক্ষ খরচ, এটা হচ্ছে শুল্ক এবং জাহাজ ভাড়া যোগ করবো এবং সমাপনী বাদ দেবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 48,000 আর বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। যে বিক্রয় 1 লক্ষ টাকা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যাবে। তাহলে আমাদের মোট মুনাফার পরিমাণ হচ্ছে 52,000 টাকা। 1 লক্ষ থেকে 48,000 বাদ দিলে 52,000। মূলধনের সুদ কারবারের জন্য এটি খরচ, কারণ মূলধন হচ্ছে কারবারের জন্য অন্তর্দায়, দায়ের সুদ কারবারের জন্য খরচ হয়, তাহলে এটি কারবারের জন্য খরচ। উদ্দীপকটি পড়ো এবং 23 ও 24 নং প্রশ্নের উত্তর দান। জনাব জাহাঙ্গীর 2020 সালের 1 জানুয়ারি 50,000 টাকা মূলধন বিনিয়োগ করে। সে কারবারে বিনিয়োগ করে 50,000 টাকা। 10 তারিখে ধারে বিক্রয় 8,000 টাকা। 12 তারিখে নগদে পণ্য ক্রয় 4,000 টাকা। জানুয়ারি 25 তারিখে বিক্রিত পণ্য ফেরত 1,000 টাকা। জানুয়ারি মাসের শেষে নগদ উদ্বৃত্তের পরিমাণ কত? আচ্ছা, নগদ উদ্বৃত্ত কত ছিল? সে কারবারে বিনিয়োগ করছে কত? 50,000 টাকা। এটা এর ফলে কারবারে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, 50,000 টাকা এটা বৃদ্ধি পেয়েছে। এবং সে ধারে বিক্রি করছে। ধারে বিক্রি করলে কিন্তু নগদ বৃদ্ধি পাবে না, ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে, তাহলে এটি নগদ উদ্বৃত্ত নির্ণয় আসতেছে না। এবং এখানে সে নগদে পণ্য ক্রয় করে 4,000, তাহলে এটা কিন্তু বাদ যাবে। তাহলে 50,000 থেকে 4,000 যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের নগদ উদ্বৃত্তের পরিমাণ আসতেছে কিন্তু 46,000 টাকা। আর যে ধারে বিক্রয়, এর ফলে নগদ বৃদ্ধি বা হ্রাস পায়নি, বিক্রিত পণ্য ফেরত আসছে, এর জন্য নগদে কোনো প্রভাব পড়েনি। তাহলে নগদ উদ্বৃত্তের পরিমাণ হচ্ছে, নগদ সে 50,000 টাকা আনছে এবং এখান থেকে সে 4,000 টাকা নগদে পণ্য ক্রয় করে, তাহলে 50 থেকে 4,000 বাদ দিলে 46,000 টাকা হচ্ছে তার নগদ মাস শেষে নগদ উদ্বৃত্ত পরিমাণ। উদ্দীপক আলোকে প্রাপ্য হিসাবের পরিমাণ কত? আচ্ছা দেখি, আমরা প্রাপ্য হিসাব কীভাবে সৃষ্টি হয়? ধারে বিক্রি করলে আমরা ধারে বিক্রি করছি 8,000 এবং এখান থেকে আমাদের পণ্য ফেরত আসছে 1,000।
তাহলে আমাদের প্রাপ্য হিসাবের পরিমাণ আসবে আমাদের 7,000 টাকা, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 1,000 টাকা আমানতকারী বইতে ডেবিট কী হয়? আমানতকারী কাকে বলে? যিনি ব্যাংকে টাকা জমা রাখেন তাকে আমানতকারী বলেন। আচ্ছা, সুদ মঞ্জুর, মঞ্জুর অর্থ কী? মঞ্জুর অর্থ প্রদান করা। কে প্রদান করছে? ব্যাংক সুদ দিয়েছে। তাহলে ব্যাংক কাকে সুদ দিয়েছে? আমানতকারীকে। আচ্ছা, ব্যাংক যদি আমানতকারীকে সুদ দেয়, ব্যাংক কি এই সুদ কি আমানতকারীর হাতে এসে দিয়ে যায়? না, ব্যাংক কী করে? আমানতকারীর পক্ষে তার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে জমা দেয়। তাহলে সুদ মঞ্জুর করে জাবেদা কী হবে? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। বলছি ডেবিট কী হবে? ডেবিট তাহলে কী হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক লেনদেনের ক্ষেত্রে নিচের কোনটির জন্য আমানতকারী হিসাব বইতে জাবেদা দিতে হবে? জাবেদা দিতে হবে এনএসএফ বা চেক প্রত্যাখ্যানের জন্য আমানতকারীর বইতে জাবেদা দিতে হবে। কেন ডিপোজিট ইন ট্রানজিট বা প্রক্রিয়াধীন জমার চেক, এগুলো এটা জাবেদা দিতে হয় না। এই কারণে জাবেদা দিতে হয় না, বা ব্যাংক কী করছে, আমানত করে অলরেডি এটা জাবেদা করেই ব্যাংকে চেক পাঠাইছে, এটা হবে না। বকেয়া চেক মানে হচ্ছে যে আমানতকারী চেক পাওনাদারকে দিয়েছে, সেই পাওনাদার ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি। ব্যাংক যখন আমানতকারী যখন পাওনাদারকে চেক ইস্যু করে সে তার জাবেদা করে, আর ব্যাংকের ভুলের জন্য জাবেদা দিতে হয় না। তাহলে জাবেদা দিতে হবে এনএসএ বা প্রত্যাখ্যান চেকের জন্য আমানতকারীতে জাবেদা দিতে হবে। ডেবিট মেমো ইস্যু করা হয় কখন? যখন আমানতকারীর জমাকৃত টাকা যখন কমে যায়, এই যে ব্যাংক চার্জের জন্য কমে যায়, সরাসরি ব্যাংক যদি কোনো টাকা পরিশোধ করে, চেক প্রত্যাখ্যান বা এনএসএফ চেক, বা ব্যাংক যদি কোনো আমানতকারী ঋণ পরিশোধ করে, এইসবগুলোর জন্য ডেবিট মেমো ইস্যু করা হয়। উদ্দীপকটি পড়ো এবং 28-29 নং প্রশ্নের উত্তর দাও। জনাব বোরহানের হিসাব বই অনুযায়ী 2020 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 28,000 টাকা। নগদান বই অনুযায়ী, তার মানে এটি সম্পদ। অনুসন্ধানে দেখা যায় 2,750 টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তার মানে হচ্ছে আমানতকারী তার পাওনাদারকে চেক ইস্যু করছিল, কিন্তু সে ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি, এবং ব্যাংককে উপস্থাপন করা, সে ব্যাংক থেকে টাকা তুলে নেয়নি। 750 টাকা লভ্যাংশ ব্যাংক হিসেবে জমা হয়েছে, কিন্তু নগদান বইভুক্ত হয়নি। তাহলে প্রশ্নটি ছিল নগদান বই ও ব্যাংক বিবরণীতে মধ্যে গড়মিলের পরিমাণ কত? তাহলে গড়মিল হয়েছে এই এটা ইস্যু করছে, এটা ব্যাংক চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক উপস্থাপন করা হয়নি, লভ্যাংশ আদায় হয়েছে, নগদান বই জানে না। তাহলে এই দুটোর সমষ্টি হচ্ছে নগদান বই ও ব্যাংক বিবরণী গড়মিলের কারণ। তাহলে 2750 আর 750 মিলে হবে 3500 টাকা, এসব গড়মিলের কারণ। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত? আচ্ছা, নগদান বই আমাদের কত ছিল? 28,000 টাকা ছিল। ব্যাংকে ছিল কত? 28,000 টাকা ছিল। এটা তার মানে এটা সম্পদ। আমরা চেক ইস্যু করছি, সে নেয়নি, তারপরে ব্যাংকে ওই পরিমাণ চেক যখন ইস্যু করে বাদ দিছিলাম, এখন সে নেয়নি, তাহলে ব্যাংকে ওই পরিমাণ টাকাটা আসছে, তাহলে আমরা যোগ দিলাম। লভ্যাংশ আদায় হয়েছে, এতে আমাদের টাকা বৃদ্ধি পেয়েছে, এটা আমরা যোগ দিলাম। তাহলে এখানে পরিমাণ হচ্ছে কত আমাদের? 31, সরি, হ্যাঁ, তাহলে হচ্ছে কত? 31,500 টাকা। যদি আমরা যোগ দিই, তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ 31,500 টাকা। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লেখাকে কী ধরনের ভুল বলে? এগুলোকে নীতিগত ভুল বলে। মুনাফা অর্থাৎ ব্যয়কে সম্পদ অথবা সম্পদকে ব্যয়, এই ধরনের ভুলগুলোকে যদি আমরা ব্যয়কে সম্পদ ধরি বা সম্পদকে ব্যয় ধরি, তাও কিন্তু রেওয়ামি মিলে যায়, কারণ ব্যয়ও ডেবিট, সম্পদও ডেবিট, কিন্তু এই ধরনের ভুলগুলোকে নীতিগত ভুল বলে।